ব্রাজিলের কথা হলো, এবার আর্জেন্টিনারও তো আসলে ম্যাচ রয়েছে। ব্রাজিল যেমন স্বস্তিতে রয়েছে, আর্জেন্টিনা কিন্তু এতটা স্বস্তিতে নাই। যদিও কোপা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন এই দলটাই কোপা আমেরিকার পর এখন পর্যন্ত যে 5টা ম্যাচ খেলেছে সেখানে জয়ের থেকে জয় না পাওয়ার ম্যাচের সংখ্যাই কিন্তু বেশি। এই সময়টা আর্জেন্টিনা কেবলমাত্র 2টা ম্যাচ জিতেছে, কলম্বিয়ার এগেনস্টে এবং কলম্বিয়ার এগেনস্টে তারা হেরেছে এবং প্যারাগুয়ের এগেনস্টে হেরেছে। বাকি দেখেন একটা ম্যাচ ড্র, 2টা ম্যাচে হচ্ছে জয়, সেটা হচ্ছে বলিভিয়া এবং চিলির বিপক্ষে। আর্জেন্টিনা আজ খেলছে পেরুর বিপক্ষে। আজ মানে বলতে চাচ্ছি আগামীকাল সকালে লা বোম্বোনেরায়, যে লা বোম্বোনেরায় আর্জেন্টিনা গত বছর ঠিক এই রকম সময়ে উরুগুয়ের কাছে হেরে গিয়েছিল। এবং আরও যদি আপনি পেছনে যান, পেরুর বিপক্ষে লা বোম্বোনেরায় আর্জেন্টিনা শেষ যেবার খেলেছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে, সেই ম্যাচেও আর্জেন্টিনার এরকম একটা অপ্রত্যাশিত ফলের মুখোমুখি হতে হয়েছিল, যে সময় তাদেরকে জেতাটা খুব বেশি প্রয়োজন ছিল। যদিও পেরু পয়েন্ট টেবিলের 2 নম্বর, মানে শেষের দিকে তলার দিকে 2 নম্বর দল, আর্জেন্টিনা সবার ওপরে। আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই করা নিয়ে কোনো রকম কোনো সংশয় নাই বটে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তবে লিওনেল মেসি, যিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন, তিনি তার ক্যারিয়ারে কখনো টানা 4টা ম্যাচ হারেন নাই। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন টানা 3 ম্যাচ হেরে, যেটা তার ক্যারিয়ারে বোধহয় সব মিলে ঘটেছেই 2বার। এবং এইবার যদি পেরুর বিপক্ষে তার দল হেরে যায়, তাহলে ইতিহাসে তার ক্যারিয়ারে প্রথম 4টা ম্যাচ তাকে হারতে হইতে পারে। কিন্তু এরকম সম্ভাবনা আসলে কম, অনেকটুকুই কম। আবার ওই পাশে পেরুর একজন ডিফেন্ডার আছেন বোধহয়, কি অ্যাডামস নাম, আমি নামটা মনে করতে পারছি না। তিনি আবার যে মেসির যে 3টা হার, তার ভিতর তো 2টা MLS এর, MLS এ হারানোর মানে ওই দলে তিনি ছিলেন, অপোনেন্ট ছিলেন ইন্টার মায়ামির। যাই হোক, এগুলো আলাদা আলোচনা। কিন্তু লিওনেল মেসিকে নিয়ে লিওনেল স্কালোনি বোধহয় কথা বলছেন, তাই না? এক্স্যাক্টলি, তিনি আসলে যেটা বলছেন, কোপা আমেরিকার পর টানা 6 ম্যাচ খেলছি আমরা, এই ম্যাচটা সহ হবে যেটা কোপা জেতা দলটাতে, তাই কোনো পরিবর্তন করার মতো যথেষ্ট সময় ছিল না। তবে সামনের মার্চের আগে জাতীয় দলের খেলা যেহেতু নেই, এই সময় সবাইকে ক্লাবে পারফর্ম করতে হবে। মাঝের 6 মাস এসবের ব্যতিক্রম ছিল। তবে মেসির জন্য ব্যাপারটা ভিন্ন, সে সবসময় খেলবে, কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা হবে না, ওদের খেলার মধ্যে থাকাটা জরুরি। তিনি যেটা বলছেন যে কোপার আগে আর্জেন্টিনা দলে ক্লাবের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে আর্জেন্টিনা দলটা লিওনেল স্কালোনি তিনি সেট করতেন। লাস্ট এপিসোডেও আমরা কিন্তু বলছিলাম যে এই আর্জেন্টিনা দলে খুব বেশি ফেসের কিন্তু পরিবর্তন হয় না। সেই পরিবর্তন না হওয়ার কারণটা আসলে স্কালোনি বলছেন যে উনি ব্রেক করতে চান নাই, একটা উইনিং টিমের কম্বিনেশনটা উনি ব্রেক করতে চান নাই, সময়ও কম। আচ্ছা, পরিবর্তন করতে চান না এই আলোচনাটা যে কারণে আসে, সেটা হচ্ছে লিওনেল স্কালোনি যতদিন ধরে আর্জেন্টিনার কোচ আছেন, এর ভেতরে তিনি একই 11 পরপর 2 ম্যাচে নামিয়েছেন। এরকম ঘটনা খুব কম ঘটেছে, খুবই রেয়ার। পরিবর্তন করতে চান না যে অর্থে বলা হচ্ছিল, যে দাবিটা করা হচ্ছে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার 22 বিশ্বকাপ জয়ী দল, সেখান থেকে লোকে 2026 পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা স্মুথ করার জন্যে, নতুনদেরকে তুলে আনার জন্যে। এই যে ওতামেন্দি আগের ম্যাচে খুব ভালো পারফর্ম করতে পারেন নাই, সেটার জায়গায় কাকে খেলানো হবে? লিসান্দ্রো মার্তিনেজই খেলছিলেন, কিন্তু এই ছাড়া ব্যাকআপ প্ল্যান কি? আপনার ফুল ব্যাকের ব্যাকআপ প্ল্যান কি? এই যে নিকোলাস তালিয়াফিকো কালকের ম্যাচে খেলবেন কি খেলবেন না, এটা সংশয় তৈরি হয়েছে। তালিয়াফিকো না খেললে ওই জায়গায় কে খেলবেন? এই পাশে রোমেরো, তিনি খেলছেন না। তো আপনার সেন্টার ব্যাকে আরেকটা হোল তৈরি হয়েছে। আপনার রাইট ব্যাকে মন্তিয়ালকে স্টার্ট করাতে হবে, মলিনাও ফিট না। এবার আসেন আপনি মিডফিল্ডে, সেখানে ওটা ফ্রেশনেসের দরকার আছে কিনা। যেমন পারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনা যে ম্যাচটা হেরেছে, আপনি হারতেই পারেন, সেটা কোনো সমস্যা নয়। যেটা নিয়ে সমালোচনা হয়েছে যে আর্জেন্টিনার প্লেয়াররা খুবই মানে তাদের ফার্স্ট গিয়ারে তারা খেলেন নাই, তারা একদম সর্বোচ্চটা দিয়ে খেলেন নাই বলেই লোকজনের কাছে মনে হয়েছে। তো এই ব্যাপারটা কখন আপনার টিমের উপরে ভর করে, যখন আপনি একই রকম জিনিসে অভ্যস্ত হয়ে যান, তখন হয়তো আপনার ওই কি বলে প্লেয়ারটার একটা অভাব চলে আসে। ওই যে বলে লোকে যে অনেক দিন নাকি একসঙ্গে থাকলে প্রেম ভালোবাসায় ঘাটতি পড়ে, এরকম একটা অবস্থা হয়ে থাকতে পারে আর্জেন্টিনার। এখন তখন কি করতে হয়? তখন নাকি হচ্ছে ঘুরতে যাইতে হয়। তো এই যে আর্জেন্টিনাকে এখন ঘুরতে যাইতে হবে, এখন ঘুরতে যাওয়ার জন্য লিওনেল স্কালোনি বেছে নিচ্ছেন এই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত উইন্ডোটায়, এবং এই জায়গাতে তিনি নতুন প্লেয়ারদেরকে হয়তো খুঁজে বের করবেন। এবং এই যে ক্লাবে যারা রেগুলার পারফর্ম করবেন, এই যে এনজো ফার্নান্দেজ, চেলসিতে তিনি এখন সুযোগ পাচ্ছেন না, খুব একটা সাব হিসেবে নামতেছেন, কিন্তু এনজো ফার্নান্দেজ কিন্তু আগের ম্যাচে ভালোই করেছেন। এইটাও আবার একটা ইস্যু। এইটা অ্যাপ্লিকেবল হবে না কার জন্য? লিওনেল মেসির জন্য। তাই তো, কারণ হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত লিওনেল মেসির আপনার কোনো ম্যাচ নাই, কারণ তার ইন্টার মায়ামির
উইন্ডোই আসলে শেষ হয়ে গেছে। তো এটা হলে তো লিওনেল মেসির ক্ষেত্রেও সেটা হবে, কারণ অন্য জায়গায় অন্য যেসব ফুটবলার রয়েছেন তারা তো ইউরোপিয়ান ফুটবলে খেলছেন, তাদের হচ্ছে রেগুলার খেলার মধ্যে তারা থাকবে। সেই জিনিসটাই স্কালোনি একদম ক্লিয়ার কাট উল্লেখ করে দিয়েছেন। দেখেন গেল ম্যাচের আগেও আমরা বলছিলাম, যখন লিয়ান্ড্রো পারাদেসকে নিয়ে যখন কোশ্চেনটা এসেছিল পারাদেসকে কেন রাখা হয় না, উনি কিন্তু সেম জিনিসটাই বলেছিলেন, পারাদেসকে রেগুলার ক্লাব ফুটবলে খেলে ওই এনাফ গেম টাইমটা থাকলেই পারদেস কেবল আসতে পারবে। সুতরাং এটা এখন তিনি অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে সবার জন্য তিনি বলে দিয়েছেন। এখন পেরুর বিপক্ষে আর্জেন্টিনার প্রবাবল 11 কেমন হবে আমার সেই জায়গায় তো হচ্ছে স্কালোনি একের পর এক আসলে ধাক্কা, সেই হিসাবটা মেলানো দরকার। সেখানে আমরা মার্টিনেজ কারাগো দেখতে পাচ্ছি, মন্তিয়াল, বালেরদি, ওতামেন্দি, তালিয়াফিকো যদি খেলতে পারেন তো তিনিই খেলবেন। সেখানে আমরা ফেকুন্দো মেদিনাকে আমরা দেখবো, ফেকুন্দো মেদিনা খেলতে পারেন কিন্তু তাকে লেফট ব্যাকে দেখেন এছাড়া তো উপায় নাই তো, কারণ হচ্ছে কি আপনার বেলার্দি তাকেও এই ম্যাচে ইনক্লুড করা হচ্ছে, কারণ সেই জায়গায় কুতি রোমেরো তিনি ইনজুর্ড হয়ে গেছেন। মন্তিয়ালকে মলিনাকে যখন বসানো হলো তখন আপনি মন্তিয়াল ছাড়া আর কাকেই বানাবেন? কেউ নাই, ওইখানে কোনো অপশনই নাই। আলভারেজ, লাউতারো, মেসি। এখন আসেন আমরা একটু ফরওয়ার্ড লাইন নিয়ে কথা বলি। মানে আর্জেন্টিনার ফরওয়ার্ডে যে তিনজনকে দিয়ে কি আসলে খুব কাজ হয়? হ্যাঁ, লাউতারো মার্তিনেজ আগের ম্যাচে গোল করেছেন এবং লাউতারো মার্তিনেজ এখন ক্লাবের হয়ে খুব একটা ফর্মে নাই, কিন্তু ন্যাশনাল টিমে আবার ভুরি গোল করছেন নিয়মিত। কিন্তু আমার মনে হয় যে দুজন ফরওয়ার্ড নামলে পরে আর্জেন্টিনার খেলার ভেতরে ব্যালেন্সটা ঠিক থাকে। মানে যেটা হয় যে ঠিক আছে বলিভিয়ার সঙ্গে হয়তো সেটা দিয়ে পার পাওয়া যায়, আপনি ভেনেজুয়েলার সঙ্গেও পার পেয়ে যেতে পারে, কিন্তু সেটা কি আসলে আইডিয়াল কিনা আমি ঠিক নিশ্চিত না যে এটা আসলে খুব আদর্শ কিছু কিনা। দেখেন সেই জিনিসটা তো আর্জেন্টিনাকে এই তিনজনকে একসাথে আমরা খুব কম ম্যাচে স্টার্ট করতে দেখেছি, সেই জিনিসটা কিন্তু এখন স্কালোনি করে দেখছেন। বলিভিয়ার ম্যাচে স্টার্ট করেছিলেন, বলিভিয়ার ম্যাচে হচ্ছে আর্জেন্টিনা পার পেয়ে গেছে। সেম জিনিসটা হচ্ছে গেল ম্যাচে স্টার্ট করানো হয়েছিল প্যারাগুয়ে ম্যাচে, সেই ম্যাচে আর্জেন্টিনা ধরা খেয়েছে। এখন এই ম্যাচেও আমার মনে হয় এই তিনজনকে একসাথে স্টার্ট করাবেন, এরপর তো একটা আপনার ব্রেক টাইম আছে, তখন হয়তো স্কালোনি নতুন করে আসলে ভাববেন। ব্রেক টাইমের পরে আপনি যখন মার্চে খেলতে নামবেন উরুগুয়ে এবং তখন আপনার দুইটা ম্যাচ হচ্ছে উরুগুয়ে আর ব্রাজিলের সাথে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের। তো এই দুইটা ম্যাচের সঙ্গে যখন এই দুইটা ম্যাচে যদি আপনি মানে ভালো করতে চান, তাহলে এই যে গার্নাচোর মতো ফুটবলার যাকে আপনি আগের ম্যাচে অল্প কিছু সময় দিয়েছেন, গার্নাচোকে আপনার আরেকটু প্রিপেয়ার করার জন্য সেই সুযোগটা, যেমন এই ম্যাচে যদি আপনি স্টার্ট করায় দেন গার্নাচোকে, তাতে কি ক্ষতি হবে? এমন কোনো ক্ষতি হবে আমার মনে হয় না। মানে পেরুর সঙ্গে তো আপনার জিততে পারা উচিত, আপনার নিজের মাঠ। আর লা বোম্বনেরা হচ্ছে একদম মাঠের কোল ঘেঁষে, যেখানে টাচ লাইন শেষ হয়েছে তার পাশ থেকে গ্যালারি, মানে ইসের মতো না, মনুমেন্টালের মতো না। মনুমেন্টালে যেমন একটা অ্যাথলেটিক ট্র্যাক, ওটা অবশ্য এখন ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু একটু পার হয়ে তারপরে দূরত্ব আছে, ওখানে অবশ্য দর্শক ধারণ ক্ষমতা আরও বেশি, কিন্তু বোম্বনেরা আরও বেশি, অনেক বেশি লাউড মনে হয়। তো ওই হিসাব করলে আপনি হোম সাপোর্ট আপনার কাছে আছে, পেরু অত ভালো না, তো আপনি সেইখানে জিতে আসতে পারবেন। আপনি গার্নাচোকে ট্রাই করে দেখতে পারেন। আপনি আবার এইটাও লিওনেল স্কালোনি ভাবতে পারেন যে এতগুলো চেঞ্জ, একে তো ডিফেন্সে কিছু পরিবর্তন করতে হচ্ছে, আবার ফরওয়ার্ড লাইনে যদি আমি পরিবর্তন করি তাহলে যদি ফলটা একটু কেচে যায় তখন তো বিপদ। টোটাল 18টা ম্যাচ হচ্ছে লাতিন কোয়ালিফায়ারে খেলতে হবে। হ্যাঁ, আর্জেন্টিনার কোনো হচ্ছে সেই জায়গায় কোয়ালিফাই করা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু 11টা ম্যাচে 7টা ম্যাচ আছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন আর্জেন্টিনার সাথে কলম্বিয়া এবং উরুগুয়ে 2 এবং 3 নম্বর দলের সাথে পয়েন্ট ডিফারেন্স হচ্ছে 3। সুতরাং এই ধরনের ম্যাচে যদি আপনি ডিফারেন্সটা না বাড়িয়ে নেন তখন তো এই মার্চে তো আবার উইন্ডো রয়েছে উরুগুয়ে এবং ব্রাজিল, তখন করে পিছিয়ে যেতে পারেন। এক্স্যাক্টলি। সুতরাং এই জিনিসগুলোতে জয়টা কনভিন্স যখন আপনার সিকিউর মনে হবে তখন আপনি আসলে চেঞ্জগুলো করানো উচিত। যেমন সিমিওনের ছেলেকে আসলে ডাকা হয়েছে, বড় সিমিওনের ছেলে ছোট সিমিওনকে আসলে ডাকা হয়েছে। সিমিওনের ছেলে তো ক্লাবে খেলেন একদিকে, এখন তাকে আসলে ন্যাশনাল টিমে কই খেলানো হবে, তাকে কি ফুল ব্যাক খেলায় দেওয়া যায় কিনা আমি ঠিক নিশ্চিত না। যাই হোক, কিন্তু পরের বছরে যখন মার্চে আর্জেন্টিনা উরুগুয়ে আর ব্রাজিলের সঙ্গে ম্যাচটা হোম, উরুগুয়েরটা আওয়ে, হ্যাঁ, তো ওই হিসাবটাও নিশ্চয়ই তার মাথায় থাকার কথা। আমি জানি না, মনে হয় স্কালোনিকে লোকজন আরেকটু পরীক্ষা নিরীক্ষা করার স্বাধীনতা তারা আছে। হ্যাঁ, আপনি যখন একটা কোচ হিসেবে 3টা ট্রফির মালিক, তখন আপনার কাছে সব রকম স্বাধীনতা আছে পরীক্ষা নিরীক্ষা করার, এবং আপনার কিন্তু সময় নাই ভাই। মার্চে 2টা ফ্রেন্ডলি খেলবেন, জুনে খেলবেন 2 ফ্রেন্ডলি তো না কোয়ালিফায়ার্স, মার্চে খেলবেন 2টা, জুনে খেলবেন 2টা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর খেলবেন, পরের বছর মার্চে খেলবেন, এরপর ইউ হ্যাভ টু গেট রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সময় কিন্তু নাই, এবং আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু পুরো 4 বছরও পাবে না, 3.5 বছর পাবে। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। গেলবার ডিসেম্বর এবং এইবার তো হচ্ছে নরমাল অ্যাজ ইউজুয়াল টাইম যেটা শুরু হয় সেটাই। এই ছিল আসলে প্রেডিকশন, আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনা শুটবেন, মানে এরপরে বাকিটা দেখা যাক কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.